সন্ধ্যা, আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, শ্রদ্ধাঞ্জলি, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি চিত্রকে প্রদর্শিত হচ্ছে খ্যাতিমান চিত্রশিল্পী আব্দুল মান্নানের একক চিত্রকলা প্রদর্শনী প্রিয় বাংলাদেশ। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 16 নভেম্বর পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস ফসিস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী নভেম্বরে প্যারিস। 21টি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 15 নভেম্বর পর্যন্ত। আলিয়াস ফসিসের গ্যালারি জুমে প্রদর্শিত হচ্ছে একক চিত্রকলা প্রদর্শনী রিফ্লেকশনস বাই লুবনা চারিয়া। বেলা 3টা থেকে রাত 9টা এই সময় প্রদর্শনী চলবে 17 নভেম্বর পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি 1 ও 2 প্রদর্শিত হচ্ছে প্রাচ্য চিত্রকলা প্রদর্শনী 2016। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 13 নভেম্বর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার শ্রদ্ধাঞ্জলি। আজ নন্দিত কথা সাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদের জন্মদিন। তিনি 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, এইসব দিনরাত্রি, জ্যোৎস্না ও জননীর গল্প, দূরে কোথাও, কৃষ্ণপক্ষ, সাজঘর, বহুব্রীহি, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, মেঘ বলেছে যাব যাবর মতো আরও অসংখ্য উপন্যাস। বাংলা কথা সাহিত্যে অসামান্য অবদানের জন্য এদেশের পাঠক হৃদয়ে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন। জন্মদিনে আমরা তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি রূপালী পর্দার গান। তবু বারে বারে বলতে ইচ্ছে তোর নামে তোর নামে তোর নামে লিখেছি হৃদয়, তোর নামে তোর নামে তোর নামে লিখেছি হৃদয়ে। রাত 8:20 থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। যদিও এটা তোমাদের বাসা, যদি তোমার আসতেই হয় আসো, কিন্তু আমার সাথে কথা বলো না। কেন? কি করলাম আমি? যার কমিটমেন্টে ঠিক থাকে না তার সাথে আমি অন্তত কোনো ধরনের রিলেশন মেইনটেইন করি না। ও, এখন 1 কোটি টাকা দিয়ে দিতাম তাহলে ভালো থাকতাম। রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় কমেডি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাসো। ময়ূরে কণ্ঠী রাতের 9টায় কমেডি হাসো, এই আসরে তুমি আমি আজ 15 যাবো যে থার্ড রাউন্ডে। গেদু বিয়ে করবে, তার বন্ধু বলতেছে শোন, যখন তোরে পাগড়ি পরাইবো তো মাথাটা দিবি দক্ষিণ দিকে আর বইটা দিবি উত্তর দিকে। গেদু কয় এমনি তো গরু জবাই করে। ও ঠিক হইতাছে, তোর তো জবাই করতে লয়ে যাইতাছে। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। আজ নন্দিত কথা সাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদের জন্মদিন। প্রিয় দর্শক, তাকে নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে তো আমাদের সবার প্রিয় হুমায়ূন স্যারের জন্মদিন। তো আজকে এই দিনে আমরা তাকে অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তো আপনি তো তার অনেক কাছের মানুষ ছিলেন, তার সাথে অনেক কাজ করেছেন। তো আজকের দিনে আমরা তাকে যেভাবে মনে করছি, আপনি হয়তো তাকে আরো অন্যভাবে অনেক বেশি বেশি করে মনে করছেন।
তো সুতরাং আজকের এই দিনটি অবশ্যই আপনার জন্য বিশেষ দিন, এই বিষয়ে কিছু জানতে চাচ্ছি। হুমায়ুন ভাই আসলে সবসময় জন্মদিনটা খুব মানে আনন্দের সাথেই পালন করতেন। মানে উনি জন্মদিনে খুব বিশ্বাসী ছিলেন আর কি। অনেকে আছে না, যেমন আমি ব্যক্তিগতভাবে জন্মদিনটা আমার একটু দুঃখের দিন, কিন্তু আমার কারণ মনে হয় আমার বয়সটা বেড়ে যাচ্ছে একদিন। আমি আমার কিন্তু হুমায়ুন ভাইয়ের ব্যাপারটা হচ্ছে যে উনি অত্যন্ত পছন্দ করতেন, আচ্ছা। ওনার নিজের জন্মদিন যতটা পছন্দ তার চেয়ে তো বেশি পছন্দ করতেন অন্যের জন্মদিন। ইউনিটে যখন মানে আজকের দিনে রাত সন্ধ্যায় মনে পড়ছে আর কি কথাটি, যে ধরেন ইউনিটে হয়তো দেখা গেল যে একটা ওই লাইটের একটা ছেলে, তার জন্মদিন আচ্ছা কোনোভাবে জানা গেল, বা ক্যামেরাম্যানের জন্মদিন অথবা মানে কোনো আর্টিস্টের জন্মদিন, উনি বাস জেনে রাখতো, পালন করতো সেটা। তারপর তারপর বাইরে পাঠিয়ে দিত যে যাও একটা কেক নিয়ে আসো, আনলো, হঠাৎ করে তাকে দাঁড় করে সারপ্রাইজের মতোই করা সব সময় এটা উনি পছন্দ করতেন। তার জন্মদিন তো আসলে আমরা অনেক ভালোভাবেই সেলিব্রেট করতাম। বাসায়ও গিয়েছি, তারপরে নুহাসপল্লিতে করেছি, তারপরে এমনি বড় করেও করা হয়েছিল একবার 50তম জন্মদিন, আমার এখনো মনে আছে, সেটা বিশাল একটা আয়োজন হয়েছিল। আচ্ছা, জন্মদিন তো সবসময় পালন করা হতো এবং আপনি বলেন আজকের দিনে তার এই জন্মদিনের কথা আপনার খুব বেশি মনে পড়ছে। এছাড়াও এই আজকের দিনে তার সাথে যেহেতু অনেক কাজ করা হয়েছে, অনেক কাছ থেকে আপনি দেখেছেন, কোন বিষয়টা সবচেয়ে বেশি আপনাকে আজকে নাড়া দিচ্ছে বা কোন বিষয়টা মনে পড়ছে তার? উনি মানুষ হিসাবে যে এত ভালো মানুষ ছিল, এটা আমার সবসময় মনে পড়ে আর কি। ওনার ব্যাপারটা চিন্তা করলে এই ধরনের মানুষ আসলে পাওয়া খুব কঠিন। উনি যে অন্যায় করলে উনি এটা বলতেন যে আমার এটা ভুল হয়েছে, আমি বুঝতে পারছি। তা মানুষ মাত্রই ভুল করতে পারে, আমিও করেছি হয়তো বা, এরকম ছিলেন। মানে যেটা সত্যি ওইটা উনি স্বীকার করে যেতেন নির্দ্বিধায়, সেটা ভালো হোক খারাপ হোক মন্দ হোক। আরেকটা জিনিস সবসময় উনি ই করতেন যে মিথ্যা কথাটা খুব অপছন্দ করতেন। মিথ্যা কথা একদমই পছন্দ করতেন না, হিপোক্রেসি করাটাকে একদমই পছন্দ করতেন। ওনার বই সাহিত্য নাটক যেমন সরল, সবাই বুঝতে পারে, সহজভাবে উনি অনেক কঠিন কথা লিখতে পারেন। আমার জানা নেই যে এত সহজভাবে কিভাবে আর কোন সাহিত্যিক লিখেছেন। তো উনি যেরকম আমি বলি আর কি সব জায়গায়, যে উনি যেহেতু মানুষ সরল ছিলেন, লেখার কাজগুলো ওরকম সরলভাবেই উনি লিখতেন অবশ্যই। এবং এটা উনি কখনো চাওয়া পাওয়ার জন্য উনি লিখতেন। আরেকটা জিনিস উনি আসলে কি লিখে আগে কি করেছেন এটা উনি কখনো চিন্তা করতেন না, এই জন্য উনি এত কিছু করেছেন যে আমি আজকে কি করছি এটা হলো বড় ব্যাপার। এরকম হয়েছে যে আমরা শুটিং করছি একটা নাটকের গল্প হচ্ছে, বললাম যে আপনার ওই যে কোথাও কেউ তো অনেক জনপ্রিয় একটা নাটক ছিল, আপনার ওই নাটকটা অসাধারণ ছিল, বাদ দাও তো আজকেরটাকে, এইটার কথা বলো, এটা কি হচ্ছে সেটা, এই ধরনের ছিলেন। মানে পাস্টকে উনি বেশি করতেন, একদম প্রেজেন্ট সবসময় এখন কি করছে এটা হচ্ছে সেই কাজটা নিয়ে বেশি গুরুত্ব দিত আর কি, যে এখন কোনটা করে। এই সার্বিকভাবে ওনাকে আসলে মনে পড়ছে, মানে উনি আসলে আমার জীবনের অনেকখানি জায়গা দখল করে আছে। অবশ্যই। তো স্যারের সাথে পরিচয় হয়েছিল কবে এবং কিভাবে করে? হুমায়ুনের সাথে আমার পরিচয় হয়েছিল আসলে অনেক আগে। সেটা পরিচয় মানে দেখা হয়েছিল 72 সালে। আচ্ছা, 1972-তে। আমরা তখন হুমায়ুন থাকতাম স্বাধীনতার পরে পরে, আর উনি অন্যরা থাকতেন বাবর রোডে। তো হুমায়ুন ভাইয়ের যে ছোট ভাই আসছে আহসান হাবিব, উন্মাদের সম্পাদক আহসান হাবিব আর আমি এক স্কুলে পড়তাম, মোহাম্মদপুর গভর্নমেন্ট স্কুল, ম্যাট্রিক পাস করেছি। তো তখন নন্দিত নরকে শঙ্খনীল কারাগার হওয়াতে খুব আলোড়ন সৃষ্টি হলো। তো আমি তখন থেকে একটু বই পড়ার অভ্যাস ছিল, বাইরের বই। তো আমি যখন এই বই পড়লাম তখন আমি অভিভূত হয়ে গেলাম, এবং তখন আহসান হাবিব বলে নাই কখনো যে আমার ভাই, কোনোভাবে আমি জানতে পারলাম যে ও হচ্ছে ওর ভাই। তারপর ওনার বাসায় আমি দেখতে গিয়েছিলাম, সেটা হলো ওই সময়। তারপর তিনি আবার বিদেশে চলে গেলেন, আমরা ম্যাট্রিক পাস করলাম আহসান হাবিব আমি একসাথে। তারপরে হুমায়ুন ভাই দেশের বাইরে চলে যাওয়ার পরে আর যোগাযোগ ছিল। তারপরে আসার পরে 93-র দিকে হঠাৎ করে বিটিভির থেকে আমাকে ডাকা হলো যে একটা হুমায়ুন আহমেদের একটা নাটক রিয়াজউদ্দিন বাদশাহ, বলে যে ওই নাটকটা আপনি কাস্ট করা হয়েছে, আপনি যদি করেন। তো তখন তো আর চ্যানেল ছিল না, তখন আমরা বসে থাকতাম যে একটা নাটক এনলিস্টেড হয়েছে, কিন্তু নাটক তো পাইতাম। অনেক আর্টিস্ট ছিল একটা চ্যানেলে, আমি তো তাও হুমায়ুন আহমেদের নাটক, আমি তো পাগল হয়ে গেছে। তখন কোথাও কেউ এটা সব হয়ে গেছে, বহু শেষ, বিশাল জনপ্রিয়তা। তো একটা সিঙ্গেল নাটক ছিল, ওটার নাম ছিল অচিন বৃক্ষ। এইটা দিয়ে আমার শুরু, এবং সম্ভবত আমি শেষ নাটকটি আমিই করেছি হুমায়ুন ভাইয়ের, মানে ওনার পরিচালনায়।
রূপের তাস মনে হয়। এবং আরেকটা জিনিস আমি দর্শকদের এবং সবাইকে জানি, এটা আমি সবসময়, এটা আমার গর্ব, এই জন্য বলি যে আমি সবচেয়ে বেশি নাটক করেছি সংখ্যার দিক দিয়ে করেছি। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি যে ভাই বলি, সেটা স্যার বলেন, আমি ভাই বলি আহসান হাবিবের কারণে। অনেকে হয়তো বলতে পারবে যে ভাই ভাই করছে কেন, কিন্তু আমাকে অনেক, আমি ছোট ভাইয়ের মতোই ছিলাম আসলে। তবে আমি নাটকে যে কাজগুলি করেছি ওনার কাছে সাথে, সেটা কিন্তু আহসান হাবিবের মাধ্যমে না, মানে ও আহসান হাবিবের সাথে আমার সম্পর্ক ছিল সেই জন্য আমাকে নিয়েছেন তাও না, কোনো স্বজন প্রীতিতে উনি বিশ্বাস করতেন না। অবশ্যই আপনার কাজের প্রতি তার ভালো লাগা ছিল, সেই হিসেবে কাজ করা। একটা আমার আরেকটা জিনিস ছিল যে আমি খুব সিনসিয়ার ছিলাম, যে বসে থাকতাম, গিয়ে বসে আছি, কোনো সমস্যা নাই, কখন শুটিং হবে আমি কখনো জিজ্ঞেস, এখনো আমি এটা করি না। এখনো কোনো শুটিংয়ে গেলে আমি মনে করি আমার 10টা থেকে 10টা পর্যন্ত আমার সময়, আমার একটা ডিরেক্টর যদি নিয়ে যদি বসায় রাখে আমাকে, তারপরে যদি ছেড়ে দেয়, আমার কিছু বলার নাই। মানে টাইম মেইনটেইনটা অনেক বড় একটা ব্যাপার আসলে সব কাজের ক্ষেত্রেই। জি, তো এই যে বলেন হুমায়ুন স্যার ছিলেন অনেক সরল রেখার মানুষ, আপনাদেরকে দেখেছেন, কিন্তু কাজের ক্ষেত্রে যদি বলি যে উনি তো একজন লেখক ছিলেন, পরিচালক ছিলেন, কোন কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিত কোন নাটক বা চলচ্চিত্র করার সময়? অভিনয়টাকে। আচ্ছা, ভালো অভিনয় করাটাকে উনি গুরুত্ব দিতেন। এবং এই জন্য দেখবেন যে ওনার নাটকে সবাই ভালো অভিনয় করেন। এবং এটা খুব মজার বিষয় যে আমি তো ধরেন একটা থিয়েটারের থেকে আসা, মানে হুমায়ুন ভাইয়ের সাথে পরিচয় যখন মানে নাটকে পরিচয় হয় 93-তে, তখন আমি প্রায় 10 বছর থিয়েটার করে তারপরে পরিচয় হয়েছে। আমি প্রচুর কাজ করেছি, আমার দলের নাম হচ্ছে ঢাকা থিয়েটার। আমাদের বাচ্চু ভাই নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, যে গেরিলা যে করেছেন, এই দলে অনেক বিখ্যাত অভিনেতা, পরিচালক আছেন, নির্দেশক বাচ্চু ভাই আছেন, তারপরে শিমুল ইউসুফ, ফরিদি ভাই, মানে হুমায়ুন ফরিদি, আফজাল হোসেন, রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, শমী কাইসার, এরকম অনেক, আহমেদ জুবেল লিটুয়া, নাম প্রচুর অভিনেতা অভিনেত্রী জন্ম হয়েছে। জামিল আহমেদ, যে অনেক মানে অত্যন্ত, এখন ঢাকা ইউনিভার্সিটি আছেন, ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে আসছেন, দিল্লি থেকে, এইসব লোকের সাথে আমি কাজ করেছি, ওনাদের থেকে শিখেছি। কিন্তু মানে হুমায়ুন ভাই যেটা আকৃষ্ট করে, আপনি যেটা বলেন, সেটা হচ্ছে যে ওই যে অভিনয়। এবং আমি এখনও মানে যখন ভাবি যে এটা কিভাবে সম্ভব, যে লোকটি কখনো থিয়েটারের সাথে জড়িত ছিলেন না, যে লোকটা কখনো অভিনয় করেননি, কিন্তু অভিনয়টা কিভাবে উনি বুঝতেন, অভিনয়ের মাত্রা জ্ঞানটা ওনার খুব বেশি ছিল। যে তুমি এইটুক করলে তোমার অভিনয় হবে, এইটুক করলে তোমার আন্ডার অ্যাক্টিং হবে, এইটুক করলে তোমার ভাড়ামি হবে বা ওভার অ্যাক্টিং হবে। তুমি ক্যাজুয়াল, তোমাকে আমি হাসানোর জন্য এখানে আনিনি, তোমার দায়িত্ব না হাসানো, তুমি অভিনয় করো। যে কারণে দেখবেন আমরা যারা হুমায়ুন আহমেদের ঘরানার অভিনেতা, তাদের অ্যাক্টিং এর একটা সিম্পলিসিটি আছে, নরমাল। এখানে আমাদের অভিনয় করতে হয় না। বাইরে যারা করছে তারাও ভালো অভিনয় করছে, মানে আমরা এই স্কুলিংটা দিয়ে এসেছি। এখন অনেক বড় বড় অভিনেতা, অনেক ডিরেক্টরের কাছে আছে। এছাড়া হুমায়ুন স্যার আরেকটা জিনিস, প্রকৃতি প্রেম, এই জিনিসটা কিন্তু অনেক আছে। উনি যেমন রাত, তারপর জ্যোৎস্না, বৃষ্টি, এগুলো খুব পছন্দ করতেন, এবং তার কাজের ক্ষেত্রে, তার লেখা হোক, নাটক হোক, সব জায়গাতেই কিন্তু এই জিনিসটা আমরা দেখেছি। তো উনি যখন কাজ করতেন, এই প্রকৃতি তাকে কিভাবে, কতটুকু অনুপ্রেরণা করতো, কি মনে হয় আপনার? উনি আসলে স্বভাবগতভাবে এরকম ছিলেন মানুষ, যে উনাকে আসলে জ্যোৎস্না ভালো লাগতো না। উনি প্রথম গান লিখে যেটা, অবাক জ্যোৎস্না ঢুইকা পরে হাত বাড়ায় রাখে। জ্যোৎস্না যে অবাক হতে পারে, এটা আমি আবার জীবনানন্দ দাশের খুব ভক্ত, প্রকৃতি প্রেমিক। কিন্তু আমি যেদিন হঠাৎ শুনলাম যে, বা সুকান্তের যে কবিতাটা, যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এই যে অনেক কিছু আছে চাঁদ নিয়ে, জ্যোৎস্না নিয়ে, কিন্তু অবাক জ্যোৎস্না আমি যখন পড়লাম, যে অবাক জ্যোৎস্নার আগে অবাক কিভাবে হয়, অবাক করা জ্যোৎস্না। প্রকৃতি প্রেমিক ছিলেন, বৃষ্টি অনেক পছন্দ করতে। এই জায়গা থেকে আমি একটা আমার দেখা একটা জিনিস আমি কি বলতে পারি? সময় হবে? আচ্ছা, সেটা যে আমরা গেলাম ওনার গ্রামের বাড়িতে শুটিং করতে, অনেক আগে, সেটা প্রথম দিকে। তো নেত্রকোনা কেন্দুয়াতে ওনার বাড়িতে যাওয়ার পরে ওই বৃষ্টির সময়, বৃষ্টির দিন আমরা অনেক কষ্ট করে গেলাম, যাই হোক ওই গল্প না বলি। রাত্রেবেলা এরকম কাদা টাদা ভেঙে তারপরে বাড়িতে যাওয়ার পরে, তখন বৃষ্টি থেমেছে, সারাদিন বৃষ্টি হয়েছে, আমরা বাস, তারপরে নামার পরে কাদা। যখন আমরা পৌঁছানোর পর হুমায়ুন ভাইকে বরণ করা হলো, সেই গ্রামের লোকজন গান টান দিয়ে। তারপর হঠাৎ করে আমরা ঘরে গিয়েছি, খাবো, এর আবার ঝুমঝুম, তখন 9টা 9:30, গ্রাম তো, আবার বৃষ্টি আসছে। হঠাৎ করে উনি বললেন যে, ই করো, জীবন অ্যাসিস্ট্যান্ট ছিল, জীবন একটা কাউকে বলো একটা চৌকি দিতে,
উঠানে বাইরে। তোমাকে স্যার কেন বাইরে বৃষ্টি একটা আমি যা বলি একটু করো। তখন আমার সাথে যে অনেক বেশি সম্পর্ক তা না, তার আগে 4-5টা 7টা 8টা বা তো যে কারণে আমি একটা বুঝতে পারছি না কি বলবো। দিল যা বললো, তারপরে এখন একটা ছোট একটা তোষক দাও। স্যার তোষক তো ভিজে যাবে, আমি যা বলি করো। বৃষ্টি পড়ছে, গ্রামে তো বৃষ্টি হয় 4 ঘন্টা যাবত, থামে না। ওদিন আমাদের শুটিং না, ওদিন আমরা পৌঁছাইলাম পরের দিন থেকে শুটিং। তারপরে কি করলো, দিল একটা বালিশ দাও, দিল। তারপর উনি করলেন কি একটা লুঙ্গি পরে একটা গেঞ্জি মতো ছিল ওটা শুয়ে থাকলো বৃষ্টির ভেতরে। হ্যাঁ আচ্ছা, প্রায় 1 ঘন্টা উনি শুয়ে থাকলেন বৃষ্টি। তারপর আবার বৃষ্টি এরকম নাকের থেকে নিয়ে দেখেন, মুছেন। আমি অবাক হয়ে আমি তাকায় আছি যে কি করেন উনি। তারপরে আমার তখন সত্যি কথা আমার মনে হলো বোধ হয় এটা আমাদেরকে অনেক 40-50 লোক একটু দেখাচ্ছেন বোধ হয় যে আমি এরকম। কিন্তু পরবর্তীতে যখন তার সাথে আমি মিশলাম ঘনিষ্ঠভাবে, নুহাশপল্লিতে তাকে দেখলাম যে না, আসলে উনি দেখানোর জন্য না। কারণ আমি একদিন মনে হচ্ছে যে আমি ঘুমাচ্ছিলাম, ওনারা খুব ভোরে উঠতেন। উনি ঘুমাইতেন আসলে 2.5 থেকে 3 ঘন্টা, এর বেশি উনি ঘুমাইতেনই না, সবসময় কাজ করতেন। 4টার দিকে আমার ঘুম ভেঙে গেছে, ভোর, অন্ধকার, আলো ছায়া, এর ভিতর দিকে একটা লোক হেঁটে যাচ্ছে জঙ্গলের দিকে, নুহাশপল্লিতে শালবনের দিকে। তা আমার খুবই হলো যে এত ভোরবেলা একজন হেঁটে যাচ্ছে, ভালো মতো দিয়ে যে হুমায়ুন হয়ে যাচ্ছে। তোর কেউ না, কারণ সারা রাত তো শুটিং হতো, মানে সেই ভোরটাকে হয়তো উনি উপলব্ধি করতে চেতেন আর কি। হ্যাঁ, তার আমরা তো রাত্রে 11টা-12টা শুটিং করে টায়ার্ড হয়ে আড্ডা মেরে তারপরে ঘুমাই, আমরা একটু দেরি করে উঠি। উনি কিন্তু ঘুমাইছেন হয়তো বা 3টায়, আবার 4টা বা 4:30 উঠে গেছেন। উঠে গিয়ে ওই জঙ্গলে গিয়ে দেখছেন। তো আমি তখন চিন্তা করলাম যে ওনার যদি মানে মানুষকে দেখানোর জন্য ব্যাপারটা তখন কেউ দেখছে না, আমারও তো দেখার কথা না। আমি হঠাৎ হয়তো উঠে না ঘুমে থেকে আচ্ছা গাছের থেকে, তাই আবার গাছের পাতার সাথে কি বলে এরকম করে না রে। সেই দিন আমার মানে একদম 100% আসলে মানে মানসিকভাবে প্রকৃতি প্রেম তার চরম আছে, এবং এই কারণে তার নুহাশপল্লিতে বৃষ্টি বিলাস নামে একটা জায়গাও আছে, উনি করেছেন। জায়গার একটা বিল্ডিং আছে, ওটা হলো বৃষ্টি বিলাস। আচ্ছা, নামে বৃষ্টি বিলাস। হ্যাঁ। তো আরেকটা জিনিস, এখন তার বেশ জনপ্রিয় একটা নাটক ছিল আজ রবিবার, যে নাটকটা এখন আমরা স্টার প্লাসে দেখতে পাচ্ছি হিন্দিতে করা হচ্ছে। এটা কিন্তু অবশ্যই আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার, গৌরবের বিষয়। কি বলবেন এটা নিয়ে? না, অবশ্যই যে অন্য চ্যানেল দেখাচ্ছে, কিন্তু একটা জিনিস যে এটা কি মানে ওদের ওখানে দেখাচ্ছে না, আমি শুনেছি। যদি ওদের ওখানে দেখাতো তাহলে আমার জন্য আরো ভালো লাগতো। ওটা শুধু আমাদের জন্য বা অন্য জায়গার জন্য, ওটা কিন্তু ওদের ওখানে নাকি দেখা যায় না। এটা একটা ব্যাপার। তারপরেও যেহেতু তারা নিয়েছে আমাদের নাটক, নিশ্চয়ই পছন্দ না হলেও তো আর ওরা চালাতো না। হ্যাঁ, এবং আমার খুব ভালো লাগে যখন আমি হিন্দিতে কথা বলি। হ্যাঁ, আমি জবাব হয়ে যায়, এত ভালো হিন্দি আমি কিভাবে জানি? আসলে তো আমি তো আর করি নাই, কারণ আমি হিন্দির কোনো শব্দ জানি না। কিন্তু ওইটা দেখলে একটু ভালোই লাগে যে বাহ, হিন্দিতে কথা বলা হচ্ছে। আচ্ছা, তো কথা বলতে অনেক ভালো লাগছিল। সময় থাকলে আমরা আরো অনেক বিষয় নিয়ে গল্প করতে পারতাম, কিন্তু অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শুভ সন্ধ্যা আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হুমায়ুন আহমেদের জন্মদিনে আমাকে ডেকেছেন, আমাকে সম্মানিত করেছেন আমি বলবো, সেজন্য এনটিভির সকল কলাকুশলীকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।